চট্টগ্রামের পর মিরপুরের হোম অব ক্রিকেট পরিদর্শন করল দক্ষিণ আফ্রিকান প্রতিনিধি দল। সেনাবাহিনী নিরাপত্তা মহড়ার পর ঘুরে দেখল ইনডোর এবং একাডেমি ফ্যাসিলিটি। আইপিএলের মেগা নিলামে আলোচনায় বাংলাদেশের এক ঝাঁক পেসার নাহিদ, তাসকিন, শরীফুলে মজেছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা। টাইগার ব্যাটিংয়ের মান নিয়ে প্রশ্ন। মিরপুরে আজ থেকে শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় নিজেদের ঝালিয়ে নিতে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। মাহফুফের নির্বাচন নিয়ে নতুন জটিলতা। কাউন্সিলরশিপ ফর্ম বিতরণে অনিয়মের অভিযোগ। বিকেলে সাবেক সহসভাপতি তাবিথ আউয়ালের সংবাদ সম্মেলন। এবং এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ গুয়াম। সিরিয়ার হার ভুলতে জয় পেতে মরিয়া মারুফুল হক বাহিনী। ভিয়েতনামের আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগে মিরপুর হোম অব ক্রিকেটের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করল দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি দল। সোমবার সকালে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন 4 সদস্যের এই দল। শনিবার রাতে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় আসে 4 সদস্যের পর্যবেক্ষক দল। এই দলে আছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশনস ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। চট্টগ্রাম ঘুরে মিরপুরে তাদের পর্যবেক্ষণ শুরু হয় সোমবার সকাল 10:30টায়। এই সময় হোম অব ক্রিকেটের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি সেনাবাহিনীর মহড়া দেখেন তারা। এছাড়া ইনডোর একাডেমি মাঠ সহ অনুশীলনের সুযোগ সুবিধাও ঘুরে দেখেন সবাই। সব ঠিক থাকলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে মিরপুর হোম অব ক্রিকেটে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাব্বির, পরিস্থিতির কারণে কিছুদিন আগেই নারীদের যে বিশ্বকাপ ঘরের মাঠে আয়োজন করার কথা ছিল তা কিন্তু বাতিল হয়ে গেছে। দেশের মাঠে সেই বিশ্বকাপ আয়োজনের সুযোগ হাতছাড়া হয়েছে। এরপরেই সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে আসলে নানান গুঞ্জন দেখা দিয়েছে, কারণ দেশের সাম্প্রতিক যে অবস্থা সেখানে সাউথ আফ্রিকা দলও বাংলাদেশ সফরে আসার ব্যাপারে নানান প্রশ্ন তুলেছিল এবং এর আগে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল তা নিয়েও আসলে অনেকটা সংশয় ছিল। সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করতেই সাউথ আফ্রিকা থেকে 4 সদস্যের যে প্রতিনিধি দল, যাদের মধ্যে তাদের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান সহ তাদের সিকিউরিটির ম্যানেজার সহ আরও 2 ব্যক্তি, অর্থাৎ 4 সদস্যের যে প্রতিনিধি দল, তারা গতকালকে 2 ম্যাচ টেস্ট সিরিজের যে দ্বিতীয় ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সেখানে পরিদর্শন করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সহ অনুশীলনের সুযোগ সুবিধা সবকিছু দেখাশোনা করেন। এরপরে আজ মিরপুরের হোম অব ক্রিকেটে তাদের নির্ধারিত সূচি অনুযায়ী 10:30 নাগাদ এখানে সাউথ আফ্রিকার যে 4 সদস্যের প্রতিনিধি দল তারা আসলে এখানে এসেছিলেন এবং তাদের সামনে সেনাবাহিনীর যে মহড়া গত 3 দিন যাবৎ চলছে হোম অব ক্রিকেটে নিরাপত্তা নিয়ে, সেই মহড়া আজকে অনুষ্ঠিত হয়েছে। সেখানকার সেই মহড়া মাঠে বসে উপস্থিত থেকে সাউথ আফ্রিকার প্রতিনিধি দল দেখেছেন এবং এরপরে একাডেমি এবং ইনডোর সহ প্রেস বক্সের পাশে সব মিলিয়ে গোটা হোম অব ক্রিকেটে চক্কর মেরেছে সাউথ আফ্রিকার 4 সদস্যের প্রতিনিধি দল এবং সেখান থেকে তাদের অবজারভেশন কি, তারা আসলে সন্তুষ্ট কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট বিসিবির পক্ষ থেকে পাওয়া যায়নি। তবে যতটুকু শোনা যাচ্ছে যে চট্টগ্রামের পর মিরপুরে হোম অব ক্রিকেটের ভেন্যু পরিদর্শন করেও আসলে তাদেরকে আপাতত সন্তুষ্ট করা গেছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখানে কমান্ডোদের যে মহড়া হয়েছে তা নিয়েও আসলে অনেকটাই সন্তুষ্ট এই প্রতিনিধি দল। তবে সব মিলে যদি আমি বলতে চাই যে সাউথ আফ্রিকার যে 2 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে সেখানে আসলে ভিন্ন 2টি ভেন্যুতে খেলা হওয়ার কথা, যদিও বা সফরকারী দল যেমনটা মনে করে 2 ম্যাচ আসলে একই ভেন্যুতে হলে হয়তো তাদের জন্য ভালো হতো। এখন সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত ঠিক থাকে কিনা, অর্থাৎ প্রথম টেস্ট মিরপুরে হওয়ার পরে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট হবে কিনা, সেই সিদ্ধান্ত আগের মতন বহাল থাকে কিনা সেটাও এখন দেখার বিষয়। কারণ
মিরপুরের পরে চট্টগ্রাম, এই দুই ভেন্যুতে আলাদা আলাদাভাবে সেই পরিদর্শক দল ভেন্যু পরিদর্শন করেছে এবং সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা এবং দেশের বর্তমান পরিস্থিতি অনেকটাই শান্ত হওয়ায় আসলে সাউথ আফ্রিকা দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না। এর আগেও বিভিন্ন দলের হয়ে এরকম পরিদর্শকদের পরিদর্শনের যে বিষয়টি রয়েছে তা কিন্তু আগেও দেখা গেছে। বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া টিমের ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের আগে থেকে যে পরিদর্শনের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখি ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতন এলিট দলগুলোর ক্ষেত্রে। তবে সাউথ আফ্রিকা এবার আসলে পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবিরও অনেক রদবদল এসেছে, সব মিলিয়ে তারাও আসলে আশ্বস্ত হওয়ার জন্য ফিজিক্যালি এসে দুটি ভেন্যু আলাদা আলাদাভাবে পরিদর্শন করেছেন এবং তারা আসলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এবং আগামী মাসে প্রোটিয়াদের যে বাংলাদেশে আসার কথা সে সব কিছু ঠিক থাকে কিনা এখন সেটা বিসিবি তরফ থেকে জানানো হলেই আসলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যাবে। আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন, জানাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার যে পরিদর্শক দল তাদের পরিদর্শনের সবশেষ খবর। যাব পরের খবরে। আসন্ন আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেতে পারেন পেসার নাহিদ রানা। নাহিদ ছাড়াও দল পাওয়ার সুযোগ আছে তাসকিন, মুস্তাফিজ, শরীফুল আর লিটন দাসেরও। টাইগার পেসারদের এই সাম্প্রতিক পারফরমেন্স আর চেন্নাই টেস্টের পর এমনটাই মনে করছেন দেশটির ক্রিকেট বিশ্লেষকরা। যদিও তাদের মতে বাংলাদেশের টি-20-র ব্যাটিং আইপিএল মানের ধারে কাছেও নেই। তাই তো দল পেতে আসন্ন ভারত বাংলাদেশ সিরিজে টাইগার ব্যাটসম্যানদের ব্যতিক্রম কিছু করতে হবে বলে মত তাদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটের সবচাইতে জৌলুসপূর্ণ আর জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ। অবস্থাটা এমন, এই আইপিএলের জন্য আলাদা করে স্লট রাখতে হয় আইসিসিকে। অথচ গেল 17 বছরে বাংলাদেশ থেকে আইপিএলে খেলেছেন মোটে 6 জন। কদিন বাদেই আইপিএলের অকশন। এবার কি বদলাবে সেই চিত্র? কতজন বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ মিলবে সেখানে? আব্দুর রাজ্জাকের শুরু, এরপর মাশরাফি, আশরাফুল, তামিম আর সবশেষ লিটন। তবে ব্যতিক্রম সাকিব, মুস্তাফিজ ছাড়া আইপিএলে কারো পারফরমেন্সই বলার মতো নয়। অর্থের ঝনঝনানি বাজে আইপিএলে পাওয়া যায় আন্তর্জাতিক ম্যাচ টেম্পারমেন্টও, কিন্তু টাইগার ক্রিকেটাররা দল পেতে সেখানেও ব্যর্থ। নভেম্বরের শেষ সপ্তাহে হবে আইপিএল 2025-এর নিলাম। হিসেব বলছে এবারের আইপিএলে দল পেতে পারেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার। চিদম্বরমে 145+ গতি নাহিদকে এনেছে আলোচনায়। বিবেচনায় আছেন তাসকিন, শরীফুল, হাসান মাহমুদও। মুস্তাফিজ হয়তো হবেন এবারও অটো চয়েস। আমার নাহিদ রানাকে দেখে ভালো লেগেছে আইপিএল এর জন্য। এইরকম একটা ব্যাকআপ লেন্থ বোলার যার ভালো পেস আছে। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজগুলো তাকে এরকম বোলার পছন্দ করে। জোরে বোলারদের তো একটা আমি সম্ভাবনা দেখছি, কারণ এই মানে যে 3 জন জোরে বোলারকে আমি এখানে দেখলাম 3 জনই বেশ ইন্টারেস্টিং। এবার হাসানের যে ধরনের স্টাইল সেটা আমি শিওর নই সেটা কতটা হোয়াইট বলের ক্ষেত্রে উপযোগী, কিন্তু নাহিদ রানার কিছু কিছু কন্ডিশনের জন্য এবং যেহেতু ওর পেসটা আছে আমার মনে হয় ওর অন্তত আমি একটা সম্ভাবনা দেখছি। সাম্প্রতিক সময়ে বোলারদের সাফল্যে ম্লান টাইগার ব্যাটসম্যানরা, তবে সেখানেও একটা সুযোগ আছে তাদের কাছে। আইপিএল নিলামের আগে বাংলাদেশ ভারত 3 ম্যাচের টি-20 সিরিজ, যেখানে নিশ্চিত রূপে দৃষ্টি থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এই সময়টা তো দেখবে সবাই, মানে স্পেশালি ফ্র্যাঞ্চাইজিগুলো বসে আছে, মানে কোনো ট্যালেন্ট সে অর্থে ভালো যদি দেখে তাহলে তারা তোলার চেষ্টা করবে, তাদের নোটবুকে তুলবে। এই সিরিজটা একটা বাংলাদেশের ক্রিকেটারদের কাছে অপরচুনিটি, যদি একটা ইমপ্রেশন তৈরি করতে পারে, ট্যালেন্ট স্কাউটসদের খাতায় নাম তুলতে পারে, তাহলে আগামী বছর মেগা অকশন আছে, মানে আগামী বছরের আইপিএলের জন্য মেগা অকশন আছে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্লেয়ার্সরা স্কিম অফ থিংসে থাকবে। এর বাইরে বিসিবির অনাপত্তিপত্র দিতেও গড়িমসি বাংলাদেশের ক্রিকেটারদের দলে নিতে নিরুৎসাহিত করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ভারতের চেন্নাইয়ে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বাংলাদেশ ক্রিকেট দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, আইপিএলের কথা বলা হলেই সবার আগে আসবে যে ফ্র্যাঞ্চাইজিটির নাম, সেটি চেন্নাই সুপার কিংস, অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচাইতে সফল দল। আর সেই চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিদম্বরম স্টেডিয়াম, যেটা আরেক নাম চিপক, সেই চিপকে কিন্তু বাংলাদেশ 2 ম্যাচে টেস্ট সিরিজ, সেই টেস্ট সিরিজে প্রথম টেস্টটা ইতিমধ্যে খেলে ফেলেছে। আজকে সেটার 5ম দিন। সব ঠিক থাকলে হয়তো বাংলাদেশের এই ম্যাচটা খেলার কথা ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে 4 নম্বর দিনে খেলা শেষ করে
টাইগাররা হোটেল বন্দি। আইপিএলের কথা বলছিলাম, গতকাল চেন্নাই সুপার কিংসের মালিকও কিন্তু নিজে মাঠে এসে খেলা দেখেছেন। যদিও স্টেডিয়ামের মধ্যে মোবাইল ফোন বা ক্যামেরা ধারণ করা সম্ভব মানে নিয়ম না থাকে, আমাদের সেই ফুটেজ আসলে ধারণ করা সম্ভব হয়নি, তিনি এসে খেলা দেখেছেন। এবং একটা বিষয় একটু বলে রাখতে চাই, এই আইপিএল অর্থাৎ এই বাংলাদেশের যেই টেস্ট সিরিজটা হচ্ছে কিংবা এরপরে টি-20 সিরিজ হচ্ছে, এরপরে কিন্তু এর কিছুদিন বাদে কিন্তু আইপিএলে নিলাম, অর্থাৎ বাংলাদেশের যে ক্রিকেটারদের দারুণ একটা সুযোগ। যে নামগুলো বললাম পেস ইউনিটের, তার বাইরেও কিন্তু একটা নাম চলেই আসে, যিনি হচ্ছেন রিশাদ হোসেন, যিনি কিনা সামনে যে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে সেই সিরিজে রিশাদ হোসেন তিনিও থাকবেন, এটা বলাই বাহুল্য। এবং বাংলাদেশের যে সমস্ত ক্রিকেটাররা রয়েছেন তাদের সামনে কিন্তু দারুণ একটা সুযোগ। কিন্তু ওই যে সমস্যাটা যেটা হয়, মার্চে আইপিএল শুরু হবে আগামী বছরের, সে সময় আবার বাংলাদেশের কিন্তু সিরিজ রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে আসলে যে কারণে অনাপত্তিপত্র ইস্যুতে আমরা দেখেছি সাকিবের ক্ষেত্রে জটিলতা হয়েছে, মুস্তাফিজের ক্ষেত্রে জটিলতা হয়েছে, এ কারণেই মূলত আসলে নিরুৎসাহিত করে। কিন্তু বাস্তবতা মেনে আসলে আইপিএলকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই বিসিবিও সে বিষয়ে নতুন করে ভাববেন। এবার আইপিএল পাশ কাটিয়ে একটু বাংলাদেশ দলের আপডেটটা একটু জানিয়ে রাখতে চাই। কিছুক্ষণ আগে আমরা আইসিটি ছোলা অর্থাৎ বাংলাদেশ দল যেই হোটেলে উঠেছে সেই হোটেলে গিয়েছিলাম, সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। তার যে প্রেস কনফারেন্স প্রায় 12 মিনিটের, তার যে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন, তার মোটামুটি মিনিট 6-7 কিন্তু ছিল সাকিব আল হাসানকে নিয়ে। জানেন যে ইনজুরির সঙ্গে সাকিব আল হাসান লড়ছেন, তার ইনজুরি নিয়ে একটা কথা হচ্ছে, সেই সাকিব আসলে কতখানি ফিট, খেলতে পারবেন কিনা দ্বিতীয় টেস্টে, সব কিছুই আলোচনা হচ্ছে। যেটা বিসিবি নির্বাচক হান্নান সরকার যেটা জানিয়েছেন যে তারা যেহেতু এখনও দিন 5 মতো সময় রয়েছে দ্বিতীয় টেস্টের আগে, তারা আরও 2 দিন সাকিবকে দেখবেন এবং সাকিবকে দেখে তারা হয়তো কিন্তু পরবর্তী টেস্টে অর্থাৎ কানপুরে যে টেস্ট হবে সেই টেস্টে তারা সিদ্ধান্ত নেবেন। তবে একটা বিষয় কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন, কানপুরে বাংলাদেশ দলে যে একাধিক পরিবর্তন আসছে সেটা কিন্তু নিশ্চিত। সেক্ষেত্রে হয়তো বা একজন পেসার কমিয়ে তাইজুল ইসলামকে হয়তো বা একাদশে দেখা যেতে পারে। তো এই ছিল আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ দল এবং আইপিএলের টাইগারদের সম্ভাবনার সবশেষ আপডেট। চেন্নাই টেস্টে বাজেভাবে হারার সঙ্গে আলোচনায় আসছে সাকিব আল হাসানের নামও। যদিও বিসিবি নির্বাচক হান্নান সরকার বলেছেন সামনের কয়েকটা দিন তার এই ফিটনেস পর্যবেক্ষণে রাখবেন তারা। তবে তারপরও প্রশ্ন উঠছে, টেস্ট ম্যাচের জন্য ফুল ফিট তো তিনি? কারণ হেড পজিশন ঠিক রাখতে 2 ইনিংসের পুরোটা সময় সাকিব ব্যাট করেছেন হেলমেটের স্ট্র্যাপ কামড়ে। এছাড়াও আঙুলে নতুন করে চোট পেয়েছেন সাকিব। তাই তো প্রশ্ন উঠেছে, টেস্ট ক্যারিয়ার কি শেষের পথে সাকিবের? কানপুরে থাকবেন তো তিনি? সেই উত্তরই খোঁজার চেষ্টা করেছেন মাহবুব রিমন। সবারই জানতে হয় কখন কোথায় থামতে হয়। টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান নিজে জানেন তো, বয়স পার হয়েছে 37-এর বেশি। সাকিব বাংলাদেশ দলের হয়ে খেলছেন 17 বছরের বেশি। সেই সাকিবকে চলে এসেছেন ক্যারিয়ারের সায়ান্নে। অন্তত তার সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু তাই বলছে। 70টা টেস্ট ম্যাচ খেলেছেন তিনি, রান করেছেন 4600, উইকেট নিয়েছেন 240টার বেশি। কিন্তু এতটা বাজে সময় গোটা ক্যারিয়ারে কখনো কি পার করেছেন সাকিব আল হাসান? 3 ইনিংস হলো তার কোনো উইকেটের দেখা নাই। শতকের দেখা পেয়েছেন টেস্টে, তাও 2017 সালে সবশেষ। 1 বছরের বেশি হলো 50-র দেখা নেই। সব মিলে কি বিউগলের করুণ সুর শুনতে পাচ্ছেন সাকিব আল হাসান? যদিও সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার, তিনি জানেন কখন কিভাবে খেলতে হয়, তবুও সাম্প্রতিক সময় নানা কারণে সাকিবের অস্বস্তি কি বাড়ছে, অন্তত চেন্নাই টেস্ট তো তাই বলে। এই তো যেমন কার্তিক বলেছিলেন সাকিবের সঙ্গে কথা বলে, সাকিব তাকে জানিয়েছেন তার কাঁধে একটা অস্বস্তি রয়েছে, তার চোখের সমস্যা তো পুরনো, তার হাতেও নাকি চোট রয়েছে, তিনি নাকি ব্যথার কারণে বল ঠিকভাবে গ্রিপ করতে পারছেন না। সাকিব কি তবে শতভাগ ফিট? আর একজন আনফিট ক্রিকেটার কি টেস্ট খেলতে পারেন? এমন সব প্রশ্নই ঘুরে ফিরে আসছে ভারতের মাটিতে। এসব বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ দলের অধিনায়ক কিন্তু পাশে দাঁড়িয়েছেন সাকিব, এবং তিনি বলছেন এর আগে এমন দুঃসময় পার করেছিলেন সাকিব, কিন্তু এরপর আবার ফিরে এসেছেন দুর্দণ্ড প্রতাপে। ভারতে কি ফিরতে পারবেন সাকিব? তার চাইতেও বড় প্রশ্ন, দ্বিতীয় টেস্টে কি দেখা যাবে টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে? সব কিছুর উত্তর জানতে তাকিয়ে থাকতে হবে কানপুরে। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। টি-20 বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সন্ধ্যায় অনুশীলনে নামবে টাইগ্রেসরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফ্লাড লাইটে প্রথম প্র্যাকটিস সেশন সারবে নিগার সুলতানা জ্যোতির দল।
বিশ্বকাপ নিয়ে বিসিবিতে থাকতো চরম ব্যস্ততা। ভেন্যু, হোটেল, যাতায়াত, নিরাপত্তা, কত আয়োজন। হোস্ট টিম হিসেবে নিগার সুলতানা জ্যোতিদের মাঝে উৎসাহ উদ্দীপনাও নিশ্চয়ই থাকতো আকাশ ছোঁয়া। কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে সেসব কিছুই নেই। জুলাই আগস্টে দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাবে সবকিছুই পাল্টে গেছে। নিরাপত্তা শঙ্কায় নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে সরিয়ে। মেয়েদের মেগা ইভেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। কিছুটা ভারাক্রান্ত হৃদয়েই এই ওয়ার্ল্ড কাপের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। 3 থেকে 20 অক্টোবর 10 দলের লড়াই চলবে দুবাই এবং শারজায়। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। গ্রুপ বিতে টাইগ্রিসদের বাকি 3 প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সময়ের হিসেবে অনুশীলন করবে বাংলাদেশ দল। আমিরাতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টা আর রাত 8টায়। তাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 6টা থেকে অনুশীলনে নামবে জ্যোতি, ফারজানারা। হোম অব ক্রিকেটে ফ্লাডলাইটে শিষ্যদের ধাতস্থ করতে চান কোচ হাসান তিলেকারত্নে। 2018 সালে এশিয়া কাপ জয়ের পর নারী ক্রিকেট নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল সবাই, কিন্তু সে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ মেয়েরা। আইসিসি ইভেন্টে পারফরম্যান্স যাচ্ছে তাই। এবারও প্রস্তুতি আহামরি নয়। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি জ্যোতিরা। অনুশীলনেও রয়েছে ঘাটতি। সাভার বিকেএসপিতে কিছুদিন ক্যাম্প করেছে মেয়েরা। সদ্য সমাপ্ত এ দলের শ্রীলঙ্কা সফরে ন্যাশনাল টিমের বেশ কিছু ক্রিকেটার ছিলেন। 4-1 ব্যবধানে জেতা সিরিজটাই বিশ্বকাপের আগে জ্যোতিদের সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ। তাই মাত্র দিন 10 পর শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের আগে হোম অব ক্রিকেটের এই ফ্লাডলাইটের ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ টাইগ্রেসদের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। জটিলতা শেষই হচ্ছে না বাফুফে নির্বাচন নিয়ে। নতুন করে এবার অভিযোগ উঠেছে কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ নিয়ে। এদিকে ফুটবল ফেডারেশনের নির্বাচন ইস্যুতে বিকেলে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সাবেক সহসভাপতি তাবিত আউয়াল। এই মুহূর্তে বাফুফে ভবনে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকবাল, আজকে ফুটবল ফেডারেশনে এসে আসলে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলাম। গতকাল রাত পর্যন্ত আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমাদেরকে বলা হয়েছিল আজ এখানে হচ্ছে একটি বিক্ষোভ সমাবেশ করা হবে। জেলা এবং বিভাগীয় পর্যায়ে যেসব ফুটবল সংগঠক রয়েছেন তারা একটা বিক্ষোভ সমাবেশ করবে। আসন্ন বাফুফে নির্বাচনের যে কাউন্সিলরশিপ ফর্ম রয়েছে সেই ফর্ম বিতরণে যে অনিয়ম হয়েছে বা অনিয়ম করছে ফুটবল ফেডারেশন তার এগেনস্টে হচ্ছে একটা বিক্ষোভ সমাবেশ করবে। তবে আমরা নির্ধারিত সময় এখানে এসেছি। এখানে এসে যারা হচ্ছে গতকাল আমাদের বলেছিল যে এসে বিক্ষোভ সমাবেশ করবে তাদের কিন্তু কাউকে আমরা পাইনি। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই জায়গাতেই এইসব কাউন্সিলর যারা রয়েছেন বা যারা সংগঠক যারা রয়েছেন তারা হচ্ছে আসলে মাঠের ফুটবল নিয়ে না যতটা সচেতন তার চেয়ে বেশি সচেতন তারা যেন কেন হয়ে যান এই নির্বাচন এলেই তারা এর চেয়েও বেশি সচেতন হয়ে যান। বছর জুড়ে আমরা দেখি এইসব ডিএফের প্রতিনিধিরা হচ্ছে মাঠে কোনো রকমের ফুটবল খেলা আয়োজন করেন না। যে কয়েকজন করেন সেটা হচ্ছে হাতে গোনায় একেবারে সামান্য। কিন্তু যখন নির্বাচন আসে তাদের তৎপরতাটা এত পরিমাণে বেড়ে যায় মনে হচ্ছে দেশের ফুটবলটা হচ্ছে আসলে তারাই বাঁচিয়ে রেখেছে, তারাই সব কিছু করছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে দেখেছি এসব কাউন্সিলরদের বিপক্ষে কিন্তু অনেক অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন পক্ষের হয়ে যান, বিভিন্ন পক্ষের হয়ে কাজ করেন, আন্ডার টেবিল এগ্রিমেন্ট থেকে এরকম অনেক অভিযোগ কিন্তু আমরা দেখেছি। এবং এবার যে এরকম কিছু হয়েছে সেটা বলছি না, তবে গতকাল পর্যন্ত হচ্ছে আমাদের দাওয়াত দিয়ে নিয়ে আসা বা বলা যে হচ্ছে এখানে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি যে কাউন্সিলরশিপ বিতরণে যে অনিয়ম করছে ফুটবল ফেডারেশন, হঠাৎ করেই যেন 12 ঘন্টা না পেরোতেই হচ্ছে সেখানে হচ্ছে তারা একেবারে ইউটার্ন নিয়ে নিলেন। তাদের কাকপক্ষী বা হচ্ছে ছিটাফোটা কোনো কিছুরই হচ্ছে আমরা কিন্তু ফুটবল ফেডারেশনে এসে তাদের দেখা পাইনি। এখন প্রশ্ন উঠতে পারে যে আসলে কি ধরনের অনিয়ম আসলে ফুটবল ফেডারেশন করছে কাউন্সিলরশিপ বিতরণ নিয়ে। আমরা যেমনটা জানি হচ্ছে জেলা এবং বিভাগীয় পর্যায়ে মোট 72টি ভোট রয়েছে এবং 72 জন কাউন্সিলরশিপ নির্বাচনের সুযোগ রয়েছে। যেই কাউন্সিলরশিপগুলো হচ্ছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন যেটাকে আমরা ডিএফএ বলি এবং হচ্ছে বিভাগীয় যে ফুটবল অ্যাসোসিয়েশন সেটা বলি, যে বাফুফের পক্ষ থেকে বাই পোস্টে এই কাউন্সিলরশিপ ফর্মটা হচ্ছে তাদের কাছে যাওয়ার কথা এবং সেখানে গিয়ে তারা হচ্ছে অভ্যন্তরীণ একটা বৈঠকের মাধ্যমে তারা কাউন্সিলর নির্বাচন করেন যে কারা হচ্ছে এই নির্বাচনে ভোটাধিকার কারা পাবেন। কিন্তু এই অভিযোগটা উঠেছে এবার যে এই কাউন্সিলরশিপটা হচ্ছে বাই পোস্টে না গিয়ে ফুটবল ফেডারেশনে এসে অনেকে গোপন আতাতের মাধ্যমে এই কাউন্সিলরশিপ ফর্মটা তারা সংগ্রহ করছেন, এরকম একটা অভিযোগ আমরা উঠেছে। কারণ গেল 5 আগস্টে যে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে তারপর থেকে বেশ কিছু ডিএফএ কর্মকর্তা হচ্ছে আসলে আত্মগোপনে রয়েছেন এবং এই সংখ্যাটা মোটা দাগে বলা যেতে পারে 34 জনের মতো। তাদের মধ্য থেকে আমরা যতটুকু দিয়েছি এরই মধ্যে কিন্তু 20 জনের কাছে এই ফর্মটা বিতরণ করা হয়ে গিয়েছে। এই
জায়গাটা থেকে মূলত হচ্ছে আসলে বিক্ষোভটি হওয়ার কথা রয়েছে, কিন্তু কথা ছিল, কিন্তু কাকতালীয়ভাবে হচ্ছে কেউ এখানে এখন পর্যন্ত আসেনি। যোগ আজ বিকেলে 3টার সময় হচ্ছে একটি প্রেস কনফারেন্স রয়েছে, সাবেক সহসভাপতি তাবিত আল সেই প্রেস কনফারেন্সটি করবেন, সেখানে হয়তো বাফুফে নির্বাচনে নতুন কোনো একটি মোড় আসতে পারে। তো আমার কাছে ফুটবল ফেডারেশন থেকে এই ছিল সবশেষ। যে কোনো ধরনের নির্বাচনে আমরা আসলে দেখি নানা রকমের ইকুয়েশন দেখা যায়। বাফুফে নির্বাচনের আগেও তেমনটাই দেখা যাচ্ছে। ফেডারেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এস.এম. ইকবাল। এফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচটায় ঘুরে দাঁড়াতে চায় মারুফুল হকের দল। ভিয়েতনামের প্রতিকূল আবহাওয়া চিন্তার কারণ হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল। হাইফংয়ে ম্যাচ শুরু হবে আজ বিকেল 5টায়। এএফসি অনূর্ধ্ব 20 সাফ খেলতে যাওয়ার আগের অভিজ্ঞতাটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশ দলের। নেপালে অনূর্ধ্ব 20 সাফের শিরোপা জয়ের পর প্রত্যাশা ছিল এই টুর্নামেন্টেও বাজিমাত করার। তবে অল্প কিছুদিনের অনুশীলন আর কোচের সঙ্গে বসুন্ধরা কিংসের বিরোধের জেরে আক্ষেপ নিয়েই দেশ ছাড়ে ভিয়েতনামে সফর করা দলটা। তার প্রভাবও লক্ষণীয় টুর্নামেন্টে। শুরুতেই শক্তিশালী সিরিয়ার বিপক্ষে বড় একটা ধাক্কা খেতে হয় লাল সবুজ বাহিনীকে। ভিয়েতনামের কন্ডিশন, আবহাওয়া একেবারেই ভিন্ন। সেখানে ফুটবলারদের মানিয়ে নেওয়া খানিক কঠিন হলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। আর সেজন্য সিরিয়ার বিপক্ষে ম্যাচে করা ভুলের পুনরাবৃত্তি চান না কোচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার গুয়ামের বিপক্ষে ভুল ত্রুটি শুধরে জয় নিয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা দলের। গুয়ামের বিপক্ষে ম্যাচের আগে রিকভারির জন্য একদিন সময় পায় দল। থেমে থেমে বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ায় হোটেলেই রিকভারি সেশন করেছে বাংলাদেশ। সকালে সুইমিং আর বিকেলে অনুশীলনে ঘাম ঝরান ফুটবলাররা। আর তাতেই গুয়ামের বিপক্ষে জয়ের লক্ষ্য আসিফদের। ভিয়েতনামের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। তারপরেও আমরা ম্যাচ খেলেছি সিরিয়ার সাথে। খেলার পরে আজকে আবার প্র্যাকটিস করেছি, রিকভারি সেশন, ফুল সেশন। আমাদের দেশবাসীর কাছে দোয়া প্রার্থী যাতে সবগুলা ম্যাচ ভালো একটা রেজাল্ট করে দ্বিতীয় রাউন্ডে উন্নতি হতে পারে। সারা খেলাটা আমরা খেলতে পারি না, আমাদের অনেক ভুল ছিল, এগুলো নিয়ে আসার কাজ করছে, এগুলো দেখা যাচ্ছে কি ভুলগুলো ছিল। গ্রুপ এতে স্বাগতিক ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে বাকি 2 ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার লক্ষ্য বাংলাদেশ দলের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।